শিশুরা যাতে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা সঠিক পথে চলছে কিনা তা খেয়াল রাখতে হবে। রাকিব হাসানের রিপোর্ট। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব। এবারের প্রতিপাদ্যটিকে সময়োপযোগী উল্লেখ করে শিক্ষা খাতে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ গড়তে গেলে শিক্ষাই হচ্ছে মূল হাতিয়ার। শিক্ষা ক্ষেত্রে আমরা বাজেটে যে টাকা দেই এটাকে আমরা কখনো ব্যয় হিসেবে মনে করি না। আমি মনে করি এটা হচ্ছে একটা বিনিয়োগ করা, কারণ বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ বংশধরদেরকে গড়ে তুলছি। প্রতিটি শিশুকে দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি কোনো প্রকার অপরাধ কর্মকাণ্ডের সাথে যেন জড়িয়ে না পড়ে সেদিকে নজর দিতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোনো রকম অপরাধমূলক কাজের সাথে আমাদের শিশুরা যেন জড়িয়ে না পড়ে, সেভাবে তাদেরকে তাদের শিক্ষাটাও সেভাবে দিতে হবে, প্রয়োজনে কাউন্সেলিং করতে হবে যেন এই সমস্ত শিশু কিশোরদের অপরাধ প্রবণতা থেকে তারা দূরে থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। কারণ আমরা মাঝে মাঝে দেখি ইদানিং কিছু কিছু শিশু কিশোরদের মধ্যে এই ধরনের অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে। কাজে এগুলি বন্ধ করা, এটা শুধু শাসন করে নয়, সাথে আদর করে বুঝিয়ে সুঝিয়ে দরকার হলে কাউন্সেলিং করে তাদেরকে এই পথ থেকে বিরত থাকা, এই পথ যে ভালো পথ না, এটা যে খারাপ কাজ সেটা তাদের বোঝাতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের স্থানে ডিজিটালের ছোঁয়া পৌঁছে দিতে স্থানীয় সংসদ সদস্য এবং বিত্তবানদের এগিয়ে আসার নির্দেশ দেন শেখ হাসিনা। আমার যেমন সংসদ সদস্যরা আছে বা বিত্তশালী মানুষ প্রচুর আছে, বিত্তশালী মানুষ অনেকের এত টাকা হয়ে গেছে যে খরচ করার জায়গাই পায় না। তো তাদেরকে আমি আহ্বান করব যে তার নিজের নিজের এলাকা বা জেলা বা গ্রামে সেখানে যত স্কুল আছে সেখানে তারা যদি একটা ল্যাপটপ আর একটা প্রজেক্টর, খুব বেশি দাম পড়ে না, এবং তারা যদি একটা উপহার দেন স্কুলগুলিতে, তাহলে অনেক সহজে আমাদের ছেলেমেয়েরা এই মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা সরকারি পক্ষ থেকে দিচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের বেসরকারি উদ্যোক্তা বা ব্যবসায়ী যারা বা অন্যান্য যারা আছেন তারা সবাই যদি ভলান্টিয়ার করেন বা নিজেরা যেসব স্কুল কলেজে পড়ে আসছেন সেগুলিতেও তারা যদি এভাবে একটু অনুদান দেন তাহলে খুব সহজ হয়ে যায়। প্রাথমিক শিক্ষা খাতে অবদান রাখায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ব্যক্তি খাতে 16.5% ঋণ প্রবাহ অপরিবর্তিত রেখে 2016-17 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হলো আজ। সকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, ঘোষিত মুদ্রানীতির আলোকে 7.2% প্রবৃদ্ধি অর্জন এবং 5.8% মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। চলতি অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.2%। সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরেছে 5.6%। বিনিয়োগকারীদের ফাইন্যান্সিয়াল লিটারেসি উন্নয়নের উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। স্পন্সরদের শেয়ার এবং অস্বাভাবিক উচ্চ প্রাইস আর্নিংস রেশিওধারী শেয়ারগুলোর বিপরীতে মার্জিন ঋণ যোগানের উপর বিধিনিষেধ আরোপও এজন্য বাঞ্ছনীয় হতে পারে। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় 3টে স্থলবন্দর নির্মাণ সহ ওই এলাকার হারিয়ে যাওয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম এলাকার নদীর সীমানা নির্ধারণ, নাব্যতা বৃদ্ধি এবং স্থলবন্দর নির্মাণের লক্ষ্যে আয়োজিত বৈঠক শেষে তিনি কথা জানান। উন্নয়নমুখী এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের প্রসার সহ আঞ্চলিক উন্নয়ন ও কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন শাহজাহান খান। থানা থেকে কোর্ট, সবখানেই চলে আটককৃত ব্যক্তির মৌলিক অধিকার খর্বের চর্চা। মুখ খুললেই বন্দীর প্রতি করা হবে অমানবিক আচরণ, সে আতঙ্কে মুখ খোলেন না ভুক্তভোগী স্বজনরা। ডিসি প্রসিকিউশনের দাবি, আদালত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আদালতের জেলখানায় আইনজীবী ছাড়া কোনো স্বজনের সাক্ষাতের বিধান নেই।
আর হাজতির মৌলিক অধিকারের যথাযথ প্রয়োগের চর্চা বাড়ানো দরকার বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। হাজতিদের মানবতর জীবনযাপন নিয়ে হাসান জাকিরের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। প্রিজন ভ্যানে করে থানার হাজত থেকে 24 ঘন্টার মধ্যে একজন বন্দীকে নিয়ে যাওয়া হয় কোর্টের গারদখানায়। নিয়ম অনুযায়ী সেখানে স্বজনদের দেখা করার সুযোগ না থাকলেও বিশেষ ব্যবস্থায় দেখা করছেন স্বজনেরা। দেখা করতে আসছেন, দেখা হয়েছে না? কেন? টাকা লাগে, 300 টাকা আছে। দেখা করতে টাকা লাগছে, পুলিশের যে খাওন দিতে গেল 200 দেন 100 দেন, মানে খাওন দিতে দিব না। ঘুষ ছাড়া কথা আছে, ঘুষ তো দিতে হবে। তবে দায়িত্বরতদের ম্যানেজ করতে পারলে সব অনিয়মই পরিণত হয় নিয়মে। পিআরবির বিধান অনুযায়ী এ সময় শুধুমাত্র আইনজীবী পারেন অভিযুক্তের সঙ্গে সাক্ষাৎ করতে। ডিসি প্রসিকিউশন বলছেন, থানা থেকে কোর্ট পর্যন্ত একজন হাজতির মৌলিক চাহিদা পূরণে থানা সহ বিভিন্ন দপ্তরের আইনি বিধান রয়েছে। তবে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও বিধান আছে। আদালতে যখন আসামি আসে 2 দিক থেকে আসে। একদিক হলো থানা থেকে নতুন আসামি, আর পুরাতন আসামিগুলো আসে জেলখানা থেকে। তো জেল কর্তৃপক্ষ খাবারের ব্যবস্থা করে থাকে জেল কোড অনুযায়ী। সকালে যখন সে আসে তখন তার জন্য ব্যবস্থা থাকে, তার শুকনো খাবারের ব্যবস্থা করে দেয় জেল কর্তৃপক্ষ। আর থানা থেকে যখন আসে, থানা থেকে রওনা করার সময় সকালে যারা আসে তখন তারা সেখান থেকে খাবার পেয়ে থাকে। কোর্টের আদেশ ছাড়া কেউ কখনো কোনো বিষয়, ইল্লিগাল কোনো বিষয়ে বা গ্রহণ করার কোনো সুযোগ নেই। করলে অবশ্যই তার জন্য ব্যবস্থা থাকবে। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, হাজতিদের মৌলিক অধিকার রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে ঢেলে সাজানোর সময় এসেছে। গ্রেফতার করার পর থানাতে নিয়ে যদিও আসে 24 ঘন্টার মধ্যে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করতে হবে, সেইটা হয়তো রক্ষা করে চলছে। কিন্তু এই সময়কালীন সময়ে তাদেরকে থানাতে রাখার জন্য আমার মনে হয় যে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার। থানাতে স্পেস বাড়া দরকার এবং একজন বন্দীকে রাখার জন্য যাতে তার মানবাধিকার লঙ্ঘিত না হয় সেই দিকে লক্ষ্য রেখে সুযোগ সুবিধা সৃষ্টি করা উচিত। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। বাংলাদেশে ভারতীয় 3 টিভি স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা চ্যানেলের সম্প্রচার বন্ধে দায়েরকৃত রিট পর্যবেক্ষণ সহ খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। এর ফলে চ্যানেল 3টি চলতে আর কোনো বাধা রইল না। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিন আরা লাইলি 3টি চ্যানেল বাংলাদেশের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। পরে শুনানিতে রাষ্ট্রপক্ষ, রিটকারী ও চ্যানেল ডিস্ট্রিবিউটর সংস্থার পক্ষে আইনজীবীরা অংশ নেন। খরচের তুলনায় লাভ বেশি, তাই শাকসবজির চাষাবাদ বাড়ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। প্রতি মৌসুমে সবজি চাষে যুক্ত হচ্ছেন নতুন নতুন কৃষক। বাজারে বিষমুক্ত এসব সবজির চাহিদা ভালো থাকায় কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিকের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। তখনও উকি দেয়নি সোনালী রোদ, এর মাঝেও হিমেল হাওয়া আর কুয়াশা মারিয়ে সবুজ মাঠে আশুগঞ্জের কৃষকেরা, যাদের নিপুণ পরিচর্যায় একে একে মাঠ হয়ে ওঠে সবুজ। আর এই সতেজ শাকসবজি গ্রামের হাটবাজার ছাড়িয়ে চলে যায় ব্যস্ততম নগরীতে। কৃষির দ্বারা আমার 7 বোনকে লেখাপড়া এবং আমাকে লেখাপড়া, এই কৃষির মাধ্যমে আমরা মোটামুটি স্বাবলম্বী। ওষুধটা অনেক ভালো লাগে, কেননা এটা করলে ভালো হয়, বিক্রি করি, টাকা পয়সা আয় অনেক সুন্দর। বাজারে রয়েছে যথেষ্ট চাহিদা, তাই কাঙ্ক্ষিত দাম পাওয়ায় অনেকেই এখন স্বাবলম্বী। বাড়ছে কৃষি নির্ভরতাও। বান বেড়া যায়, আশুগঞ্জ বেড়া যায়, এখন লালপুর বাজার আছে, 22 বাজার যায়। আমরা মোটামুটি ভালো ফসল পাইতেছি, ভালো হইতেছে, তাই বিক্রি কইরা চলতে পারতাছি। কৃষি কর্মকর্তা বলছেন, বিষমুক্ত শাকসবজি উৎপাদনে নেওয়া হচ্ছে নানা কৌশল, এতে বাড়ছে উৎপাদন। আশুগঞ্জ উপজেলায় 150 হেক্টর জমিতে সবজি আবাদ হচ্ছে। বিশেষ প্রয়োজন না হলে এখন আর সবজি ক্ষেত্রে কীটনাশক প্রয়োগ করছে না, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা কীটনাশক ছাড়াই সবজি আবাদ করছে। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক।
দর্শক, এবার রোববারের বিশেষ আয়োজন এই রাজধানী। বারবার উচ্ছেদের অভিযান চালিয়েও হকার মুক্ত করা যাচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ফুটপাত। উচ্ছেদের পর সপ্তাহ না ঘুরতেই হকাররা আবারও বসছেন ফুটপাতে। জনদুর্ভোগ বাড়লেও বিকল্প কর্মসংস্থানের সুযোগ চান তারা। ফুটপাত হকার মুক্ত না হলেও স্থানীয় প্রশাসন ও পরিবহন মালিকদের প্রচেষ্টায় কিছুটা হলেও যানজট কমেছে গুলিস্তান এলাকায়। সব জায়গায় এমন উদ্যোগ নেয়ার দাবি নগরবাসীর। এস এম খোরশেদ আলমের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজীব হোসেন। কদিন আগেই ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গুলিস্তান এলাকার হকারদের। সপ্তাহ না ঘুরতেই ফুটপাত দখল করে আবারও পণ্যের পসরা সাজিয়ে বেচাকেনা করছেন হকাররা। আমাদের যদি টাকা পয়সা থাকতো তাহলে আমরা মনে করেন মার্কেটে দোকানদারি করতাম, মার্কেটে একটা পজিশন নিয়ে থাকতাম। খুব জাম থাকে গুলিস্তান আপনার হকারদের জন্য। রাস্তার পাশেই হকাররা বসে সবসময়। এখানে বাস টার্মিনাল আছে, বাসে যাত্রী আসে, এই যাত্রী কারণে হকার আরো বেশি বসে। জনদুর্ভোগ চরমে, কিন্তু উপায় নেই। স্থায়ীভাবে ব্যবসার জায়গা চান হকাররা। আমাদের একটা জায়গাতে পার্সোনাল ভাবে যাতে আমরা সব হকার একখানে বসতে পারি। আমরা আর ফুটপাতে বসতে চাই না, লাতুসটা খেতে চাই না। আমাদের পুনর্বাসন করে দিলে আমরা এখান থেকে অবশ্যই উঠে যাবো, কারণ এটা ফুটপাত, এখানটা লোকজন হাঁটাচলা, এখন আমরাও হাঁটাচলা করবো, সমস্যা নেই। ফুটপাতের কারণে আরো বেশি আর কি যানজট বেশি, আলাদা একটা ব্যবস্থা করার তো প্রয়োজন সরকারের। হকার ভর্তি ফুটপাতে ঠিক উল্টো দিকে যেখানে কিছুদিন আগেও ছিল অসহনীয় যানজট, তা এখন অনেকটাই কমে গেছে। আমি এখানে সবসময় কাজ করি যাতে যানজট না থাকে। সপ্তাহখানের ভিতরে আমি দেখতেছি খুব যানজট একবারই নাই। বর্তমান যে অবস্থাটা আছে এটা যদি বজায় রাখতে পারে তাহলে পথচারীরা চলাফেরা করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন নেতাদের সার্বক্ষণিক নজরদারিতে কমেছে ছিনতাইয়ের ঘটনাও। আমার কোনো চিন্তা হয় নাই, আর কোনো কবজা পড়ি নেই। চুরি চিন্তা রাজধানী পকেট পার বলম পাড়ি এগুলো কিছু এখন বর্তমানে নাই। এখানে চোরটা ছিনতাইবাজ মুক্ত করছি এবং পাশাপাশি যানজটটা আমরা এখন খুব সিরিয়াস ভাবে উদ্যোগ নিছি। কিন্তু আমাদের ভিতরে যেটা সংশয় যে এরকমের উদ্যোগ অনেকটাই নেওয়া হয়, কিন্তু রাজনৈতিক বিভিন্ন চাপের কারণে পরে আবার কর্তৃপক্ষ এই আগের যে এগুলো ছিল ওখানে আবার ফিরে যায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এক্ষেত্রে সবার সহযোগিতা চাইলেন। মানুষ এখন ফুটপাতে হেঁটে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। সিটি কর্পোরেশন থেকে চিন্তা ভাবনায় আছে যে হকারদেরকে একটা স্থায়ী পুনর্বাসন অথবা দিনের বেলা অন্ততপক্ষে তারা ফুটপাতে বসবে না এবং রাস্তায় বসবে না। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। দর্শক, বিরতি নিচ্ছে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে